আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। পানি গড়িয়ে পড়লো। রাত দুটো ঘড়ির কাঁটায়। সাদিবের ঘুম আসছে না, কেমন ছটফট করছে সে। খোলা হাওয়া প্রয়োজন। ছাদে গিয়ে যে দাঁড়াবে তারও ইচ্ছে করছে না। ছাদের জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে। সাদিব নিজের রুমে থেকে বের হয়ে মেইন ডোর খুলে গার্ডেনে গিয়ে বসলো। অনেক রাত হয়ে গেছে, পুরো বাড়ি নীরব নিস্তব্ধ। সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। সাদিব জোরে একটা নিঃশ্বাস দিচ্ছে। ঠান্ডা পড়েছে বেশ, হাত পা জমে যাচ্ছে ঠান্ডায়। রীতিরও ঘুম আসছে না। সাদিবের বলা কথাগুলো বারবার মনে পড়ছে তার। রীতি উঠে বারান্দায় গেল, চোখ দিল আকাশের দিকে। মন খারাপ প্রচুর। সাদিবকে রীতি কেন ঘুরাবে? সাদিব কেন বললো এটা? রীতির হঠাৎ চোখ গেল বাগানের দিকে। লাইটের উজ্জ্বল আলোয় সাদিবকে চিনতে ভুল হচ্ছে না। এই ছেলে এই ঠান্ডায় কি করছে? না, এত কেয়ারলেস কেন? রীতি রুমে এসে একটা চাদর দিয়ে সাদিবকে মনে মনে বকতে বকতে বাগানের দিকে পা বাড়ালো সে। এই ঠান্ডার মধ্যে এখানে বসে বসে কি করছেন? সাদিব এক ধ্যানে আকাশের দিকে চেয়েছিল। ঠান্ডার মধ্যে শীতল কণ্ঠস্বর শুনে সাদিব চমকে যায়। পরক্ষণই বুঝতে পারে এ তো রীতির কণ্ঠ। সাদিব বিড়বিড় করে বলছে, দিয়েছিলে তো ভয় পাইয়ে। এই মেয়ে কোথাও আমার শান্তি দিবে না। সাদিব নিজের ঘাবড়ে যাওয়া মুখটা স্বাভাবিক করে রীতির দিকে ঘুরে। রীতি গায়ে জ্যাকেট, মাথায় ওড়না দিয়ে গলা পর্যন্ত পেঁচানো। এক কথায় ওড়না দিয়ে কান, মাথা, নাক, গলা সবই ঢেকে ফেলেছে। হাতে একটা লেডির চাদর। সাদিব উঠে দাঁড়িয়ে রীতিকে গম্ভীর গলায় বলল, তার আগে বলো তুমি এত রাতে এখানে কি করছো? সাদিবের গম্ভীর কণ্ঠস্বর শুনে রীতির সব গুলিয়ে যাচ্ছে। না মানে বারান্দায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ আপনাকে দেখতে পেলাম ঠান্ডায় বসে আছেন। সাদিব ভ্রু কুঁচকে বলল, তো আমাকে দেখেছো বলেই আসতে হবে? রীতি দ্রুত মাথা নাড়িয়ে বলল। না। তারপর নিজের মনেই জিভে কামড় দিল সে। সাদিব রীতির মুখে না কথাটা শুনে ভেতরে ভেতরে রেগে যাচ্ছে, কিন্তু রীতির সামনে তা প্রকাশ করছে না। সাদিব মনে মনে বলছে, না, এত সহজে না বলে দিলে। জোর খাটিয়ে বলতে পারতে আসতে হবে 100 বার আসবো, কিন্তু তার বদলে না। রীতি সাদিবের মুখের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, আসলে আপনাকে ঠান্ডায় বসে থাকতে দেখে চাদর নিয়ে এসেছি, নিন। রীতি চাদরটা সাদিবের দিকে এগিয়ে দিল। সাদিব রীতির চাদরের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বিল্ডিং এর দিকে এক পলক তাকালো। তারপর রীতির হাত ধরে টানতে টানতে অন্যদিকে নিয়ে যাচ্ছে। বাড়ির ডান কোণার দিকে একটা বড় আম গাছ আছে, সেখানে কিছুটা ঘন জঙ্গল। রীতি বুঝতে পারছে না সাদিব ওইদিকে কেন নিয়ে যাচ্ছে তাকে। না চাইতেও রীতির ভয় পাচ্ছে। রীতি ভয় পেয়ে যাচ্ছে, তবে রীতি সাদিবকে বাধা দিচ্ছে না। সাদিব আম গাছের সামনে গিয়ে রীতিকে গাছের সাথে মিশিয়ে দাঁড় করালো। তারপর সাদিব কিছুটা দূরত্ব রেখে দাঁড়ালো। রীতি ডানে বায়ে চেয়ে সোজা হয়ে দাঁড়াতে চাইলে সাদিব বলল, এভাবেই দাঁড়াও, তাহলে কেউ দেখবে না। কেউ যদি বারান্দায় এসে দাঁড়াতো আর আমাদের দিকে চোখ পড়লে অন্যরকম কিছু ভাবতো, তাই এদিকে নিয়ে এসেছি। বারান্দা থেকে এই পাশটা দেখা যায় না, নিচের কেউ দেখলেও তোমাকে দেখতে পাবে না। গাছের সাথে দাঁড়িয়ে থাকো। রীতি সাদিবের কথা মতো ওভাবেই দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ দুজনের মধ্যে পিনপত নীরবতা। সাদিব দু হাতের সাহায্যে দু হাতে তালু ঘষছে। নীরবতা ভেঙে রীতি বলল, চাদরটা নিন, ঠান্ডা লাগছে তো। সাদিব রীতির দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিল। রীতির পিলে চমকে গেল সাদিবের দৃষ্টি দেখে। সাদিব প্রচন্ড মাত্রায় রেগে আছে, এখনো ওর রাগ কমেনি। কেন এসেছো? হ্যাঁ, তোমাকে বলেছি আমার জন্য চাদর নিয়ে আসো, আর এত রাতে বারান্দায় কি করছিলে? রীতি দ্রুত বলল, তার মানে ঘুম আসছিল না? কেন? তোমার কেন ঘুম আসবে না? তোমার তো দিব্যি ঘুম আসার কথা। রীতি সাদিবের দিকে ভ্রু কুঁচকে বলল, আপনি আমাকে বকেননি, আবার জিজ্ঞেস করছেন কেন ঘুম আসছে না? আসো পাবলিক, আমার এখানে আসাটাই ভুল হয়েছে। রীতি নাক ফুলিয়ে কথাগুলো বলে চাদর হাতে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। সাদিব রীতির হাত ধরে ফেলল। রীতি থমকে দাঁড়িয়ে যেতেই সাদিব রীতির হাত ছেড়ে দিয়ে বলল, একজন মানুষকে কাছে থাকতেই মূল্য দাও, হারিয়ে গেলে তালাশ করো না। কে বলতে পারে কোনো একদিন পুরো শহর তন্ন তন্ন করেও তার তালাশ পেলে না? রীতি ফ্যালফেল করে সাদিবের দিকে চেয়ে রইল। সাদিবের কথার অর্থ বোঝার চেষ্টা করছে সে। সাদিব রীতির ফ্যালফেল দৃষ্টির দিকে চেয়ে বলল, চলো যাওয়া যাক। সাদিব সামনে সামনে হাঁটছে, রীতি পেছনে পেছনে। রীতি ভাবছে, আমি কি হিরে পেয়ে পায়ে ঠেলছি? কোনো একদিন তো তাকেই খুঁজেছি,
আমার অভিমানের পালা কি শেষ হওয়া উচিত না? এই অভিমানের পালা বদলে তাকে হারিয়ে ফেলবো না তো আবার? রীতি নিজ মনে কথাগুলো ভাবছে। সাদীপ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রীতি ভেবে নিয়েছে আর সাদীপকে বলে দেবে, কিন্তু সাহস করতে পারছে না। ফেব্রুয়ারির ঠান্ডা ওয়েদারেও নার্ভাসনেসে মুখ গরম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে মুখ দিয়ে আগুন বের হচ্ছে আর গলাও কেমন শুকিয়ে যাচ্ছে। রীতিকে এত স্লো হাঁটতে দেখে সাদীপ পেছনে ঘুরে দেখে যে রীতি বেখেয়ালি ভাবে হেঁটেই চলেছে। সাদীপ দাঁড়িয়ে গেল। রীতিও সাদীপের থেমে যাওয়া দেখে থেমে গেল। রীতি থতমত হয়ে সাদীপের দিকে তাকালো। সাদীপ ভ্রু উঁচিয়ে বলতো, কি এত ভাবছো বলো তো? উষ্টাকে পড়ে গেলে বুঝবে শীতে ব্যথা পাওয়ার মজা। তুমি তো আবার হুটহাট পড়ে যাওয়া কিংবা কিছু ফেলে দিতে ভালোবাসো। রীতির সাদীপের খোঁচা মারা কথা শুনে সাদীপকে উস্টা মারতে ইচ্ছে করছে। রীতি নাক মুখ কুচকে সাদীপের দিকে তাকালো। রীতি সাদীপের দিকে চেয়ে বলল, আমি কিছু বলতে চাই। রীতির মুখে কিছু বলতে চাই লাইনটা শুনে সাদীপের শির দ্বারা বেশ শীতল প্রবাহ বয়ে গেল। সাদীপ স্নিগ্ধ হেসে বলল, আমি তো তাই শুনতে চাই। রীতি সাদীপের দিকে তাকিয়ে এতক্ষণ জমানো সাহস ফুস হয়ে গেল। রীতি আর কিচ্ছু বলতে পারছে না। কেমন কাঁচো মজো করছে সে। গলা শুকিয়ে যাচ্ছে তার। রীতি গলায় হাত দিয়ে ঢোক গিলছে। এত কঠিন পরীক্ষা দিয়েছে, কখনো এমন মনে হয়নি। আজ এই থ্রি ম্যাজিক্যাল ওয়ার্ড বলতে যতটা না ভয় দ্বিধা কাজ করছে তার ভেতর। সাদীপের আর তস হয়েছে না। রীতিকে চুপ থাকতে দেখে বলল সে, কিছু বলতে চাইছিলে? হ্যাঁ মানে আমি বলতে পারছি না, গলা শুকিয়ে যাচ্ছে, পানি খাওয়া প্রয়োজন। রীতির কথা শুনে সাদীপ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি এখন পানি শূন্যতায় ভুগছো, কিন্তু দুঃখের কথা তুমি পানি শূন্যতায় ভুগলেও আমি তোমাকে পানি এনে দিতে পারবো না। সরি। সাদীপ সিঁড়ি বেয়ে উঠছে। রীতিও সাদীপের পেছন পেছন উঠছে আর নিজেকে গালাগাল দিচ্ছে। কেন বলতে পারছে না সে? কেন? সাদীপ তো সেদিন নির্দ্বিধায় সবটা বলে দিল। সাদীপ আর রীতি দোতলার সিঁড়িতে। সাদীপ নিজেদের ফ্ল্যাটের দরজার দিকে তাকালো। রীতি পেছন থেকে বলল, দাঁড়ান। সাদীপ দাঁড়িয়ে গিয়ে বলল, আবার কি হলো? রীতি চোখ বন্ধ করে এক নাগারে বলল, আসলে আমি যেটা বলতে চাইছি সেটা হলো, রীতি চোখ খুলে অসহায়ভাবে বলল, পারছি না বলতে, কি করব? সাদীপ রীতির ফেস দেখে ফিক করে হেসে ফেলল। রীতি গাল ফুলিয়ে সাদীপের হাসি হজম করছে। আপনি মজা করছেন, আমার অসহায়তা নিয়ে মজা করছেন। বলবো না আমি কিছু। সাদীপ পাঁচ মেরে বলল, তুমি পারবেও না, বড় বড় কথা বলে লাভ নেই। রীতির ইগোতে বেশ লেগেছে, তাই সিদ্ধান্ত নিল আজ বলবেই। আমি বড় কথা বলছি? আপনি দাঁড়ান এখানে, আমি এক্ষুনি বলবো। সাদীপ দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে রীতির সামনে। রীতি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সাদীপের দিকে তাকালো, তারপর জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে নিয়ে বলল, আমি আসলে বলতে পারছি না। তাই রীতি কিছু না বলে দ্রুত সিঁড়ি দিয়ে উঠছে। সাদীপ পেছন থেকে মিনমিন করে বলল, আসলেই পারবে না। রীতি তিনতলায় নিজেদের ফ্ল্যাটের গেটের সামনে গিয়ে থাকলো। সাদীপের দিকে ঘুরে হাত কসকাতে লাগলো। সাদীপ বলল, দাঁড়িয়ে আছো কেন? ভেতরে যাও। রীতি হুম বলে দরজা খুলল। সাদীপের দিকে তাকিয়ে শুকনো হেসে ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে দরজা লক করার জন্য দরজা কিছুটা বন্ধ করলো আর বলল, শুভরাত্রি। রীতি দরজা আরো চাপিয়ে দিচ্ছে। এখন আর সাদীপকে দেখা যাচ্ছে না। সাদীপ ও রীতিকে দেখতে পাচ্ছে না। সাদীপ সিঁড়ির রেলিং ধরে নিচে নামার জন্য পা বাড়ালে পেছন থেকে রীতির কণ্ঠ শুনতে পায়। সাদীপ পিছনে ঘুরে দেখে রীতি দরজা ফাঁক করে মাথা বের করে সাদীপ পরে ডেকে ওঠে। সাদীপ রীতির দিকে তাকিয়ে আছে রীতি কি বলবে জানার জন্য। রীতি মুচকি হেসে বলল, আমি আপনাকে ভালোবাসি। তারপরই দরজা বন্ধ করে দেয়। এক সেকেন্ডও দেরি করেনি। সাদীপ রীতির কথা শুনে ওভাবে দাঁড়িয়ে আছে নির্বাক হয়ে। কি হয়ে গেল বুঝতে কয়েক সেকেন্ড লেগে গেল সাদীপের। রীতি ওকে ভালোবাসি বলেছে অবশেষে। সাদীপ যেন ওই জায়গা থেকে নড়তেই পারছে না, থমকে দাঁড়িয়ে আছে। রীতি দরজা বন্ধ করে দরজায় হেলান দিয়ে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস দিচ্ছে। সাদীপকে অবশেষে বলেই ফেলল মনের কথা। লজ্জায় মরে যাচ্ছে রীতি। দৌড়ে নিজের রুমে চলে গেল। সাদীপ মুচকি হেসে নিজের ফ্ল্যাটের দিকে চলে গেল। সাদীপের মনে হচ্ছে রীতিকে ও পেয়ে গেছে আজীবনের জন্য। অবশেষে আমি পেয়েছি আমার প্রিয়তমাকে। সাদীপ শুয়ে এপাশ ওপাশ করছে বিছানায়, কিন্তু ঘুম তার চোখে আসছে না, ধরা দিচ্ছে না। শেষে সাদীপ হাল ছেড়ে দিল। আজ আর ঘুম হবে না। সাদীপ ফেসবুকে জুম মারলো। রীতির নামের পাশে সবুজ বাতি জ্বলছে। সাদীপ মুচকি হাসলো। রীতিরও না ঘুমের অসুখ হয়েছে। দুজনে অসুখে অস্থির। পাখির কিচিরমিচির শব্দে রীতির ঘুম ভাঙলো।
কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেই জানে না। রীতি শুয়ে শুয়ে গতকাল রাতের কথা ভাবছে। ওসব কথা ভাবতেই রীতি নিজের দু হাতে নিজের মুখ ঢেকে নিল। সাদিবের সামনে গিয়ে দাঁড়াবে কি করে সে? সাদিব কি বলবে? এসব ভাবতে লজ্জায় কুকড়িয়ে যাচ্ছে সে। সাদিবের ঘুম ভাঙতেই অভিকে নিজের বুকের ওপর আবিষ্কার হলো সে। কিরে মামা, সকাল সকাল আমার উপর কি করিস? অভি সরু চোখ করে বলল, মামা, তুমি আমাকে ছাড়াই পিকনিক করেছো। তুমি খুব পচা, আমাকে ঘুম পাড়িয়ে বাড়িতে রেখে গেছো। আরে বেটা, আমি রাখিনি, রেখেছে তোর পচা আন্টি। অভি ভাবার ভঙ্গিতে বলল। কে সেই চশমা আন্টি? সাদিব সাবিয়াকে ফাঁসাতে চেয়েছিল, কিন্তু অভি তো রীতিকে ভেবে নিয়েছে। সাদিবের মাথায় চট করে একটা বুদ্ধি এলো। হ্যাঁ, ওই চশমা আন্টি তোকে রেখে গেছে। চল চশমা আন্টিকে বকে আসি। হ্যাঁ চলো। সাদিব উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অভিকে নিয়ে বেরিয়ে গেল রীতিদের ফ্ল্যাটের দিকে। রীতি চায়ের কাপে চুমুক দিচ্ছে আর টিভিতে নিউজ দেখছে। সকাল সকাল কলিং বেল বেজে উঠতেই রীতির কপালে বিরক্তি রেখা ফুটে উঠল। কেননা দরজা ওকেই খুলতে হবে। বাড়ির একমাত্র বেকার মেয়ে, বাবা অফিসের জন্য রেডি হচ্ছে, রিমন স্কুলের ছোট, আর মা নাস্তা বানাচ্ছে। রীতি চায়ের কাপ রেখে দরজা খোলে। বাইরে সাদিব আর অভি দাঁড়িয়ে আছে। রীতি সাদিবকে দেখে চমকে গেল। সাদিব রীতিকে পাত্তা না দিয়ে অভির হাত ধরে রীতিকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে গেল। রীতি তখনও দরজার সামনে ঠায় দাঁড়িয়ে আছে। এই সকাল সকাল সাদিব কি করতে এসেছে, কেন এসেছে, আর অভিকেও সাথে নিয়ে এসেছে? রীতির ভয় হচ্ছে সাদিব না উল্টোপাল্টা কিছু বলে দেয়। ওর বাবা এখনো বের হয়নি বাড়ি থেকে, বাড়িতেই আছে তিনি। টেনশনে রীতির মুখ শুকিয়ে যাচ্ছে, মনে মনে আল্লাহ আল্লাহ করছে। রীতির মা রান্নাঘর থেকে উকি দিয়ে সাদিব আর অভিকে দেখে। রীতির মা হাসি মুখে বলল, আরে সাদিব যে, সাথে অভিবাবুও আছে দেখছি। সাদিব সৌজন্যতার হাসি দিয়ে বলল, আন্টি সরি সকাল সকাল ডিস্টার্ব করার জন্য, কিন্তু কি করব, অবি আমাকে অনেক জ্বালাচ্ছিল, তাই নিয়ে এলাম। ওর জন্য ভালো করে ঘুমাতে পর্যন্ত পারলাম না। সাদিব কথা শেষ করতেই অভি সাদিবের হাত ধরে জোরে টান দিল। সাদিব নিচু হয়ে বসে। রীতি আর রীতির মা ওদের কাণ্ড দেখছে। অভি ফিসফিস করে বলল, মামা চশমা আন্টিকে বকবে না। সাদিব ফিসফিস করে বলল, এখন বকলে তো চশমা আন্টির মা আমাদের দুজনকে বেঁধে রাখবে, তখন আমাদেরকে কে বাঁচাবে? এখন চুপ থাক, পরে বকে দেব। অভি রীতির মায়ের দিকে তাকালো। রীতির মায়ের হাতে চামচ। মাত্রই তিনি রান্নাঘর থেকে এসেছেন। আসার সময় সবজি নাড়ার চামচ হাতে নিয়ে এসেছেন। অভি গোল গোল চোখ করে রীতির মাকে দেখছে আর তার হাতের চামচ। রীতি আর রীতির মা একে অপরের দিকে চাওয়াচাই করছে। অভির এভাবে তাকিয়ে থাকা ওদের মনে প্রশ্ন তৈরি করছে। অভি মামার দিকে তাকিয়ে ফিসফিস করে ওকে বলল। সাদিব আবারও উঠে দাঁড়াতে রীতির মা বলল, কোনো সমস্যা? কি যেন বলছিলে অভির ব্যাপারে? সাদিব আলতোভাবে হাসলো। অভি চাইছে আমি যেন রীতিকে খুব করে বকে দেই। রীতি সাদিবের কথা শুনে ভ্রু কুঁচকে তাকালো আর রীতির মা অবাক হয়ে বলল, কি? কেন? সাদিব মাথা চুলকে বলল, আসলে আন্টি হয়েছে কি, গতকাল রাতে অভি রীতির কাছে ছিল আর রীতির কোলে ঘুমিয়ে পড়ে, তাই পিকনিক পুরোটা পাইনি, বিরিয়ানিও খেতে পারিনি। আমি ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যেই বুকে চাপ অনুভব করি আর চোখ খুলে তখন দেখি ও আমার বুকের উপর। কারণ জিজ্ঞেস করতেই বলে ওকে কেন ঘুম পাড়িয়ে বাড়িতে রেখে গিয়েছি, আর ওর ধারণা রীতি ওকে ঘুম পাড়িয়েছে, তাই আমাকে বলেছে আমি যেন রীতিকে বকে দেই। তাই এক নাগারে কথাগুলো বলে সাদিব শ্বাস দিল। রীতির মা পুরো ঘটনা শুনে হেসে ফেলল। তারপর বলল, তা বকে দাও। রীতি বাইরের দিকে তাকালো অবাক চোখে। অভি সাদিবের হাত ধরে টানছে আর বলছে, মামা চশমা আন্টিকে বকে দাও, চশমা আন্টির মা পারমিশন দিয়েছে তো। সাদিব পড়েছে বিপদে। ও রীতিকে কি বকতে পারে? এটা তো শুধু বাহানা ছিল। সাদিব অসহায় ফেস করে রীতির দিকে তাকালো। রীতির মা হাসতে হাসতে রান্নাঘরে চলে গেল। রীতি মায়ের চলে যাওয়া দেখে সাদিবের সামনে এসে ডাক ফুলিয়ে চোখ সরু করে বলল, আপনি আমাকে বকতে এসেছেন? সাদিব ফিসফিসিয়ে বলল, তোমাকে দেখার তীব্র অসুখ হয়েছিল, আর সেই অসুখ থেকে বাঁচার ওষুধের জন্য বাহানা খুঁজতে হলো। রীতি সাদিবের থেকে দুর্গতম সরে গেল কিছুটা দূরেই। অভি দুজনের ফিসফিসির কথা না শুনে বলল, তোমরা কি বলছো? সাদিব অভির চুল এলোমেলো করে রীতির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল,
তোর চশমা আন্টিকে বকে দিয়েছি। অভি খুশি হয়ে বলল, তাহলে চলো। হ্যাঁ চল। সাদিব রীতির মাকে বলল। আন্টি আসছি। রীতির মা দরজা দিয়ে উকি দিয়ে বলল, নাস্তা করে যাও। না আন্টি, অন্যদিন আসবো। হ্যাঁ, তুমি তো শুধু বলো আসবো, আসো না তো। এক কাপ চা পর্যন্ত খাও না। সাদিব প্রতি উত্তরে মৃদু হাসলো আর রীতির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আসবো, একেবারে জামাই হয়ে আসবো, তারপর জামাই আদর খাবো। রীতির মায়ের দিকে তাকিয়ে বিদায়মূলক হাসি দিল। রীতি দরজা পর্যন্ত এগিয়ে দিল। সাদিব বাইরে গিয়ে রীতিকে বলল, গতকাল রাতে তুমি বাচ্চাদের মতো টুকি দিলে কেন? তুমি কি টুকি টুকি খেলছিলে? তাহলে অফিসাতে খেলো। রীতি আমতা আমতা করে বলল। আমি টুকি টুকি খেলিনি, আমি কিছু বলেছিলাম। সাদিব না জানা ভান করে মাথা চুলকে বলল। কি বলছিলে? কিছু বলছিলে? রীতি হতাশ হলো, মুখ কালো করে বলল। না। তারপর দরজা বন্ধ করে দিল। সাদিব একা একা হাসছে। রীতি ভাবছে, তাহলে সাদীপ শোনেনি আমি যে ওকে ভালোবাসি বলেছি? যদি সত্যি না শোনে তাহলে আমি এত কষ্ট করে লজ্জা শরমের মাথা গিয়ে ভালোবাসি বললাম, তার কি হবে? এখন আমার কি হবে? আবার বলতে হবে, কিন্তু কিভাবে বলবো? আমার সে এত সাহস নেই। উফ বাবা, কি বিপদে পড়লাম। সাদিব অভিকে কোলে তুলে বাড়ির ভেতরে নিয়ে গেল। সাবিয়া হাই তুলতে তুলতে ড্রয়িং রুমে এসে দেখে অভি আর সাদিব খেলছে। সাবিয়া সাদিবকে দেখে বলল, ভাই, এত সকাল সকাল কোথায় থেকে এলে? রীতিদের বাড়ি থেকে। সাবিয়া সবাই বসতে বসতে বলল, বাহ, ভাই তো দেখছি বউ পাগলা হবে। সকাল সকাল গার্লফ্রেন্ডের বাড়ি কি হাজির? গার্লফ্রেন্ডের মা ঝাড়ু দিয়ে দৌড়ানি দেয়নি? না, শাশুড়ি মা নাস্তা করে আসতে বলেছিল, কিন্তু আমি নেহাত ভদ্র ছেলে, তাই চলে এসেছি। বুঝলাম। তা ভ্যালেন্টাইন ডে প্ল্যান কি? কোনো প্ল্যান নেই। সাবিয়া মনে মনে বলছে, বেশ মিলেছে। রীতি আপু যেমন নিরামিষ, আমার ভাইও তেমন নিউ কাপল। এদের নাকি ভ্যালেন্টাইন ডে নিয়ে কোনো পরিকল্পনা নেই। রীতি ভেবেছিল সাদিব সারাদিন অন্তত একবার ফোন করবে, কিন্তু না, সাদিব রীতির ভাবনায় পানি ঢেলে দিয়েছে। পুরো দিন কেটে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে, সাদিবের দেখা নেই। রীতি রাতের অপেক্ষা করছে, নিশ্চয়ই রাতে সাদিব ফোন দিবে কিংবা মেসেজ করবে ভ্যালেন্টাইন্স ডে উইশ করার জন্য। রাত 12টায় রীতি ফোন হাতে অপেক্ষা করছে সাদিবের মেসেজের, কিন্তু 12:10 বেজে যাওয়ার পরও সাদিবের কোনো মেসেজ নেই। রীতি হতাশ হলো। তারপর ফেসবুকে গিয়ে সাদিবের ইনবক্স চেক করলো। সাদিব অনলাইনে আছে, কিন্তু রীতিকে উইশ করেনি। রীতি কিছুক্ষণ অপেক্ষা করলো, অন্য বন্ধুদের সাথে কিছুক্ষণ কথা বলে টাইম পাস করলো। ততক্ষণে সাদিব অফলাইন। রীতি আশা ছেড়ে দিল। যদিও রীতির কাছে ভ্যালেন্টাইন ডে স্পেশাল কিছু নয়, তবুও কেন জানি ইচ্ছে করছে সাদিব একটাবার বলো। রীতির ফোনের ভাইব্রেশনে রীতির পিঠের নিচে তীব্রভাবে কম্পিত হচ্ছে। রীতি নড়ে চড়ে চোখ মুখ কুঁচকে পিঠের নিচ থেকে ফোনটা বের করলো। ফোনটা হাতে নিয়ে আধো আধো চোখ খুলে ফোনের স্ক্রিনে সাদিবের নাম্বার দেখতে পেল। রীতি রিসিভ করার আগে ফোনের স্ক্রিন থেকে টাইম দেখে নিল। সকাল 5:40। এই ভোরবেলা কেন ফোন দিয়েছে সে কারণ উদ্ঘাটন করতে না পেরে রীতি ফোন রিসিভ করলো। ফোন রিসিভ করতে সাদিব বলল, 10 মিনিটের মধ্যে ছাদে যাবে, সেখানে বড় একটা বক্স পাবে, দ্রুত যাও। তারপর সাদিব ফোন কেটে দিল। রীতি কানে ফোন নিয়ে দরজা খেয়ে রইল। রীতি পা টিপে টিপে ছাদে উঠে। ছাদের দরজা খোলা। ছাদে পা দিতেই ঠান্ডাটা যেন বেড়ে গেল। চারদিকে হালকা কুয়াশা। রীতি চাদরটা ভালো করে জড়িয়ে নিয়ে বক্স খোঁজার কাজে লেগে গেল। তবে এর জন্য বেশি ঝামেলা পোহাতে হয়নি। রীতি কয়েক কদম এগোতেই আলিশান এক বক্স দেখতে পেল। রীতি বক্সের সামনে গিয়ে দাঁড়ালো। বক্সটা রীতির কোমর সমান। রীতি এত বড় বক্স দেখে হা করে আছে। এই বক্সে কি আছে রীতি ভেবে পাচ্ছে না। বক্সের উপর একটা চিরকুট। রীতি চিরকুট হাতে খুলে দেখে তাতে লেখা। বক্সটা খুলো। রীতি বক্সটা আস্তে আস্তে খুলতে শুরু করলো। বক্সটা খোলার সাথে সাথেই কতগুলো বেলুন বেরোতে শুরু করলো। রীতি দ্রুত পেছনে সরে গেল। বেলুনগুলো নিচ থেকে বেরিয়ে উপরে যেতে লাগলো। লাল নীল রঙের বিভিন্ন রঙের বেলুন উঠছে। রীতি অপলক চেয়ে বেলুনগুলো উড়ে যাওয়া দেখছে। বেলুনগুলো উড়তে উড়তে রীতির চোখের আড়ালে চলে গেল। রীতি বক্সের কাছে গিয়ে আবারও উকি দিল। বক্সের ভিতর একটা র্যাপিং করা বক্স, একটা কার্ড। রীতি কার্ডটা বের করে খুললো। রঙিন কাগজে হাতে বানানো কার্ড। রীতি কার্ড খুলে দেখলো তাতে লেখা, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আমার কাছে ভালোবাসা মানে এক অদ্ভুত মূল্যবান অনুভূতি।
যা মনের মাঝে শুধু একজনের জন্যই অনুভব হবে, একজনের জন্যই হৃৎপিণ্ডের গতি বেড়ে যাবে, হৃদ স্পন্দনে শুধু তার নামই থাকবে, একজনের মুখই চোখের সামনে ভেসে উঠবে। সে হবে খুবই স্পেশাল, সেটা বিশেষ কোনো নির্দিষ্ট দিনে নয়, প্রতিদিন, প্রতি মুহূর্তে। তবুও আমি আজ তোমাকে উইশ করলাম তোমার ইচ্ছে পূরণ করতে। ভালোবাসি। রীতি র্যাপিং করা প্যাকেট খুলে কয়েকটা বই পেল। রীতি মুচকি হেসে বইয়ের উপরে হাত ঘোরালো। চশমা রানী, বই পেয়ে আবার আমাকে ভুলে যেও না, সব ভুলে বইয়ের ভেতরে ঢুকে যেও না, পড়ার ফাঁকে ফাঁকে আমাকে মনে করো। রীতি ফিক করে হেসে ফেললো। রীতি বোঝে না রীতিকে সাদিব এখনো চশমা রানী বলে কেন। রীতি তো এখন আর চশমা পরে না। রীতি বই রেখে ফ্রেশ হতে চলে গেল। রীতি ভাবছে সাদিব ওকে ভালো সারপ্রাইজ দিয়েছে, ভাবেনি সাদিব এমন কিছু করবে। রীতি আজ বিকেলে ছাদে গিয়েছে। ছাদে দিয়া, সাবিয়া সবাই আছে। সাবিয়া অনেকক্ষণ গল্প করার পর বলল, আপু আজ দেরি করে যাবে, সন্ধ্যার দিকে যাবে। রীতি প্রশ্ন করলো। কেন? সাবিয়া বলল, আজ ভ্যালেন্টাইন ডে, চলো আজ একটু বেশি আড্ডা দেই। না গো, মা বকবে। সন্ধ্যা হতেই রীতি চলে যেতে চাইলো। তখনই সাদিব ছাদে আসে আর রীতিকে বাধা দেয়। এখন যেতে হবে না, পরে যাবে, সন্ধ্যা নামলেই ফানুস উৎসব করব। রীতি আমতা আমতা করে বলল, ঠিক আছে। দিয়া এসে রীতিকে কোনো দিয়ে মেরে বলল, আমি বললাম তখন না না করলো, আর এখন যেই সাদিব ভাই বললো তখন ঠিক আছে। কি ভালোবাসে রে বাবা। রীতি দিয়ের দিকে চোখ পাকিয়ে তাকাচ্ছে। সাদিব মুচকি হেসে গিটারে সুর তুলছে। চারিদিকে অন্ধকার আর রাস করছে। ছাদে আলো জ্বলে উঠছে। সমবয়সের সবাই হাসি আনন্দে মেতে উঠেছে। সবাই ফানুস উড়াচ্ছে। রীতি, দিয়া আর সাবিয়া একসাথে দাঁড়িয়ে গল্প করছে আর ফানুস উড়ানো দেখছে। আলোরা রীতির মুখে খেলা করছে। সাদিব দূর থেকে রীতিকে দেখছে। ছাদের লাইট অফ করে দিল। সাদিব হাতের ভাঁজ খুলে রীতির কাছে গিয়ে রীতিকে অন্য পাশে নিয়ে গেল। তারপর রীতিকে ছেড়ে ফানুস হাতে নিয়ে তাদের আগুন জ্বালিয়ে রীতিকে বলল ধরতে। রীতি আর সাদিব দুজনে একসাথে ফানুস উড়ানোর জন্য হাতে নিল। সাদিব রীতির দিকে চেয়ে বলল, আমাদের ভালোবাসার আলোয় আলোকিত হোক এই উড়ন্ত ফানুস। রীতি মুচকি হাসলো। সাদিব আর রীতি একসাথে ফানুস উড়ালো। রীতি উড়ন্ত ফানুসের দিকে চেয়ে আছে আর সাদিব রীতির দিকে। সাদিব আশেপাশে একবার দেখে পেছন থেকে রীতিকে জড়িয়ে ধরলো। সাদিবের আচমকা আক্রমণে রীতি ফ্রিজ হয়ে গেল। বরফের মতো জমে গেল সে। সাদিবের গরম নিঃশ্বাস ঘাড়ে পড়ছে। শরীরে যেন রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। আর রীতির হৃদয়ে আলোড়ন তুলছে। সারা শরীরে অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। সাদিব রীতির কানের কাছে মুখ দিয়ে বলল, আরেকবার বলো না। রীতি কাঁপা কাঁপা গলায় বলল, কি? ভালোবাসি। রীতি আমতা আমতা করছে। আমি বলতে পারবো না, একবার বলেছি আর পারবো না, আমার লজ্জা করে। সাদিব রীতিকে নিজে দিকে ঘুরিয়ে পড়ল। ওরে আমার লজ্জাবতী লতিকা রে। লজ্জাবতী লতিকা নয়, লজ্জাবতী রীতিকা। রীতি লজ্জা মাখা মুখে বলল, আর কত নাম দেবেন আপনি আমায়? তোমায় তো এখনো হাজারো নাম দেওয়া বাকি। ভালোবেসে তোমায় হাজারো নাম দেব। চলো তোমাকে দিয়ে আসি, নয়তো আমার শাশুমা আমার নিরীহ বউটাকে বকবে। রীতি সাদিবের মুখে বউ শব্দটা শুনে আবারও লজ্জা পেল। সাদিব রীতিকে ওদের ফ্ল্যাটে দিয়ে এলো। সাদিবের ফোনে ভয়েস মেসেজ এসেছে। সাদিব ওপেন করার আগেই মুচকি হাসলো। ও জানে রীতি কি রেকর্ড করে পাঠিয়েছে। যে কথাটা শোনার জন্য সাদিব হাজারো বাহানা বানাতে পারে। যে কথাটা সাদিবের ঠোঁটের কোণে এক চিন্তে হাসি ফোটাতে পারে। যে কথাটা শুনলেই মনে হয় যে এই পৃথিবীর সেরা মানবীকে পেয়ে গেছে সে। মার্চ মাস, শীতের তীব্রতা শেষে গরম পড়তে শুরু করেছে। ধীরে ধীরে মিষ্টি রোদ প্রখরতা পরিণত হচ্ছে। রীতির ভার্সিটিতে ক্লাস শুরু হয়ে গেছে। রীতি পরন্ত বিকেলে ছাদে বই খুলে বসেছে। ছাদে রীতির জন্য ছাদে বেঞ্চের ব্যবস্থা করেছে। পুরো ছাদে 4টা বেঞ্চ বসানো হয়েছে মূলত রীতির জন্য। রীতির জন্য একটা বেঞ্চ বানালে নানা প্রশ্নের সম্মুখীন হতে হতো, তাই সাদিব 4টা বেঞ্চের ব্যবস্থা করেছে। রীতি যেখানে বসে সেখানে একটা বেঞ্চ বানিয়েছে। এখন রীতি সেই বেঞ্চে বসে বই পড়ছে। রীতির যখন বইয়ের ভিতর গভীর মনোযোগ, তখনই সাদিব ফুট করে কোথা থেকে এসে রীতির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। রীতি বই বন্ধ করে সাদিবের চুলগুলো নেড়ে চেড়ে বলল, মশাই, আপনি যেভাবে আমার কোলে মাথা রেখে শুয়ে আছেন, এখন যদি কেউ এসে পড়ে তাহলে কি ভাববে বলুন তো?
সাদিব মুখ ভার করে উঠে বসলো, দেন বলল, একটু শান্তিতে প্রেমও করতে পারি না, চলো বিয়ে করে ফেলি। হৃদি সাদিবের কথায় পাত্তা না দিয়ে বই খুলল। সাদিব হৃদির নির্লিপ্ত ভাব দেখে বলল, প্রীতি, আই এম সিরিয়াস, মজা করছি না। তুমি জানো আমি সিরিয়াস বিষয় নিয়ে মজা করি না। রীতি বই বন্ধ করে সাদিবের দিকে সিরিয়াস ভঙ্গিতে চেয়ে বলল, যদি মজা করেন তাহলে ঠিক আছে, আর যদি সিরিয়াসলি বলেন তাহলে শোনেন, আমিও সিরিয়াস ভাবেই বলছি, এটা সম্ভব না। সাদিব বিচলিত চেহারায় বলল, মানে কেন সম্ভব না? সাদিব, আমার বাবা কিছুতেই এখন বিয়েতে রাজি হবে না। আপনি কি জানেন আমি আপনাকে আমার বাবার হার্ট অ্যাটাকের পর কেন ইগনোর করেছি? যদি না জানেন তবে শোনেন, আমার বাবার স্বপ্ন আমি পড়ালেখা শেষ করি, বিসিএস পাশ করে ভালো চাকরি করি, তারপর বিয়ে সংসার। বাবা হিসেবে এটুকু তো চাইতেই পারেন, তার চাওয়ার কোনো ভুল নেই। অনেক বাবা মা আছেন যারা মেয়ে একটু বড় হলে বিয়ে দিয়ে বিদায় দিতে চায়, মেয়েকে বোঝা মনে করে। সেখানে আমার বাবা চায় আগে আমি নিজের পায়ে দাঁড়াই, নিজের পায়ে নিজের মাটি শক্ত করি, তারপর বিয়ে করি। সাদিব রীতির কথা শুনে বলল, আমি আঙ্কেলের চিন্তাধারাকে রেসপেক্ট করি, উনি ঠিকটাই ভেবেছেন। রীতি আরও বলল, তাছাড়া আপনার মাস্টার্স শেষ হয়নি, আগে পড়াশোনা শেষ করুন। হুট করে ঝুঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়া উচিত না, সবকিছু একটা উপযুক্ত সময় থাকে। সাদিব ভেবে বলল, রাইট, আমিও হুট করে কি থেকে কি বলে ফেললাম। তাছাড়া আমিও তো বেকার, বাবার টাকায় চলি, আমাকেও কিছু করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। সব মিলিয়ে 2 বছর। ওকে ডান, তুমিও বিসিএস দাও, আমি মাস্টার্স শেষ করে বাবার ব্যবসায় বসি, সবকিছু গুছিয়ে নেই, তারপর। সাদিব দূরের বাড়িগুলোর দিকে চেয়ে কথাগুলো বলল। সাদিব পুরো কথা শেষ করেইনি, তাতেই রীতি বলল, কি? তারপর কি? সাদিব রীতির দিকে তাকিয়ে দুষ্ট হেসে বলল, তারপর বিয়ে, তারপর বাসর, তারপর হানিমুন, তারপর বাচ্চা কাচ্চা, তারপর নাতিপতি। রীতি সাদিবের কথা শুনে সাদিবের পিঠে মারতে শুরু করলো। সাদিব রীতির হাত ধরে থামিয়ে বলল, এটা হাত না রড? তাল পাখা এত শক্তি পেল কোথায় থেকে? রীতি নাক ফুলিয়ে সরু চোখে চেয়ে বলল, আপনি আমার এত সুন্দর হাতকে রড বললেন? জানেন এই হাতের উপর কতজন ক্রাশ খেয়েছে? সাদিব ভ্রু কুঁচকে বলল, কে ক্রাশ খেয়েছে? রাইসা। সাদিব রীতির কথা শুনে টাসকি খেলো। ভেবেছিল না জানি কোন ছেলে, এখন শুনে রাইসা। রাইসা? মেয়ে হয়ে মেয়ের হাতের উপর ক্রাশ কি করে খায়? কি আশ্চর্যজনক কথা, মেয়েরা কি মেয়েদের হাতের উপর ক্রাশ খেতে পারে না? সুন্দর তাই ক্রাশ খেয়েছে, অদ্ভুত। সাদিব হাত উঁচু করে বলল, ওকে বাবা, ওকে, সব মেনে নিচ্ছি। পারে, অবশ্যই পারে, কোনো সমস্যা নেই। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি, তোমার হাত অনেক সুন্দর। সাদিব রীতির হাত ধরে বলল, চলো দুজন মিলে গোধূলির আকাশ দেখি। রীতি বই রেখে সাদিবের সাথে উঠে দাঁড়ালো। দুজনে মিলে ছাদের রেলিং এর কাছে গেল। দুজনে হাতে হাত রেখে গোধূলির রক্তরাঙা আকাশ দেখছে। মন আমার হরতাল ডেকেছে, শহরের অলিতে গলিতে তার নিখোঁজ বিজ্ঞপ্তি ছাপিয়েছি, আকাশ আমায় দিচ্ছে তারা। গোধূলি বেলায় এক টুকরো ভালোবাসা হয়ে সে দিল ধরা। সাদিব এতক্ষণ রীতির মুখের দিকে চেয়েছিল। রীতি থামতেই সাদিব স্নিগ্ধ হাসি দিল। মন হরতাল ডেকেছিল কেন? ও সারাদিন দেখা দেয়নি বলে? রীতি সাদিবের দিকে তাকালো, তারপর বলল, ভার্সিটিতে আপনার দেখা পাইনি, কোথায় ছিলেন? আমাদের নতুন বাসার কাজ শুরু হয়েছে, সেটা দেখতে গিয়েছিলাম। আপনাদের বাড়ির কাজ শেষ হলে ও বাড়িতে চলে যাবেন। রীতি মন খারাপ করে বলল। ও, তারপর আকাশের দিকে তাকালো। সাদিব রীতির সামনে আসা অবাধ চুলগুলো কানের পেছনে গুজে পড়ল। মাত্র বাড়ির কাজ শুরু হয়েছে, শেষ হতে অনেক সময় লাগবে। কাজ শেষ হলে সব গোছগাছ করে যেতে যেতে 2-3 বছর লেগে যাবে। ততদিনে আমাদের বিয়ে হয়ে যাবে, নতুন বাড়িতে আমাদের নতুন জীবন শুরু হবে। রীতি কৌতূহল নিয়ে বলল, গার্ডেন আছে? আছে তো, অনেক বড় গার্ডেন হবে, যদিও এখন পতিত জমি ছাড়া কিছু নয়। বাড়ির কাজ শেষ হলে গাছ লাগাবো, সেখানে বেলি ফুলের আলাদা বাগান করব, শুধু তোমার জন্য। একদিন চলো, তোমাকে সব দেখিয়ে আনবো। আচ্ছা। লাল আভা মিলিয়ে যাচ্ছে দূর দিগন্তে।
পাখিরা নিদে ফিরতে ব্যস্ত। অন্ধকার নেমে আসছে। অন্ধকার শেষে নতুন ভোর নিয়ে আসবে আলোয় ঝলফলে আরেকটা দিন। রীতি ব্যাগ কাঁধে ভার্সিটির জন্য বের হচ্ছে। গেট দিয়ে বেরোতে দেখে সাদিব বাইকের উপর বসে আছে। রীতিকে দেখে বলল, সামনে এসো। তারপর সাদিব বাইক স্টার্ট দিল। তারপর কিছু দূর গিয়ে বাইক থামালো সে। রীতি বুঝতে পারছে না সাদিব কেন সামনে যেতে বলল। রীতি সাদিবকে ফলো করে সামনে গেল। রীতি সাদিবের সামনে গিয়ে বলল, কি হয়েছে, এখানে আসতে বললেন কেন? সাদিব একটা হেলমেট বাড়িয়ে বলল। এটা পড়ো, তারপর উঠে বসো। রীতি চোখ বড় বড় করে বলল, মানে? আমি ভার্সিটি যাচ্ছি, তোমাকে নামিয়ে দেব, কোনো সমস্যা? রীতি আমতা আমতা করে বলল, সমস্যা না, তবে আপনার সাথে যাব। কেমন দেখা যায়? কেমন দেখা যায়? রীতি সাদিবকে ব্যাখ্যা দেওয়ার চেয়ে ওর বাইকে উঠে বসা ভালো মনে করলো। রীতি সাদিবের হাত থেকে হেলমেট নিয়ে পরে নিল, কিন্তু হেলমেট পরা অবস্থায় উঠে বসতে পারছে না। রীতি, হেলমেট খুলে নাও, আগে উঠো তারপর পড়ো। রীতি হেলমেট খুলে সাদিবের হাতে দিয়ে বাইকে উঠে বসে। তারপর হেলমেট পরে সাদিবের কাঁধে হাত দিয়ে পড়ল। আস্তে চালাবেন, নয়তো পড়ে মরে গেলে বিয়ের আগে বিধবা হবেন। ছেলেরা বিধবা হয়? জানতাম না তো। আজ জেনেছেন তো, তাতেই হবে। আস্তে চালাবেন। ওকে ওকে, আমার তোমার ভাষায় বিধবা হওয়ার ইচ্ছে নেই। আমার কাঁধে যে হাত রেখেছে সে আমার জীবন, আমার হৃদয়ের স্পন্দন, তাকে আমি হারাতে চাই না। হয়েছে, রাস্তায় এত রোম্যান্টিক হতে হবে না। সাদিব কিছু না বলে হাসলো। সাদিব রীতিকে নিয়ে ভার্সিটিতে গেল। বাইক পার্ক করে পাশাপাশি হাসছে তারা। রীতি সাদিবের বন্ধুদের দেখে বলল, আমি আসছি, আপনার ক্লাস শেষ হলে চলে যাবেন, আমার অপেক্ষা করবেন না। সাদিব রীতিকে বিদায় দিয়ে বলল। ওকে, নিজের খেয়াল রেখো। রীতি ওর বান্ধবীদের সঙ্গে ক্লাসরুমে চলে গেল। রীতি যেতেই সাদিবের বন্ধু বলল, রীতি তোকে এখনো আপনি করে বলে? হ্যাঁ রে ভাই, ওর নাকি আপনি বলতে ভালো লাগে, তাই আপনি করেই বলবে। আমারও খারাপ লাগে না ওর মুখে আপনি শুনতে, তাই না করি না। তুমি বলার জন্য জোরও করি না। তুমি আপনি ফ্যাক্ট না, ও যেমনটি চাই তেমনটি হবে। দিয়া জানালার পাশে বসে এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। রীতি মায়ের বানানো পিঠা দিতে গিয়ে দিয়ার রুমে উকি দেয়। দিয়া বিষণ্ণ মনে বসে আছে, তাই রীতি দিয়ার কাছে গিয়ে দিয়ার কাঁধে হাত রাখলো। দিয়া রীতিকে দেখে ঘুরে বসে ঠোঁট বাঁকিয়ে বলল, রীতি আপু ভাল লাগে না, তোমাকে খুব হিংসে হয়, মারাত্মক হিংসে। রীতি ঘন ঘন পলক ফেলে বলল, কেন কেন? এই যে সাদিক ভাইয়া তোমার কত কেয়ার করে, কত ভালোবাসে, আমার এমন কেউ নেই। আমারও না তোমার মতো একজন চাই। সময় হলে অবশ্যই পেয়ে যাবে, এখন শুধু আল্লাহর কাছে দোয়া করো ভুল মানুষ জীবনে এসে জীবনটা যেন বিষাদে রূপান্তরিত না করে দেয়। যখনই আসবে একজন সঠিক মানুষ যেন আসে। দিয়া বিজ্ঞদের মতো বলল, হ্যাঁ আপু ঠিক বলছো, আমার লাইফে যেন রিজভির মতো কেউ না আসে। সাদিক ভাইয়ার মতো যেন একজন ভালো মনের মানুষ আসে, যার শরীরের না মনের প্রতি লোভ থাকবে। রীতি দিয়ার গাল টেনে বলল, তোমার মিস্টার রাইট যেন খুব শীঘ্রই তোমার লাইফে চলে আসে। আমাদের খোকো স্টোরি চ্যানেলের সকল প্রকারের পাওয়ার গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আকাশে তুলোর মতো সাদা মেঘেরা উঠছে। মেঘগুলো এক জায়গায় জড়ো হচ্ছে, আবার মুহূর্তেই সরে যাচ্ছে। মনে হচ্ছে ওরা মনের সুখে উঠছে, অথবা মেঘেদের দেশে কোনো খেলা হচ্ছে যেখানে হার জিত নেই, সেখানে শুধু আছে ওরার আনন্দ। গরমের প্রভাব কাটাতে দক্ষিণা বাতাস বইছে। ছাদে ছোট বাচ্চারা হাতে বানানো ঘুড়ি উড়াচ্ছে, সাথে বড়রাও যোগ দিয়েছে। আকাশে মেঘেদের সাথে পাল্লা দিয়ে লাল নীল রঙের ঘুড়ি প্রজাপতি ন্যায় উঠছে। সাদিব ছোট বাচ্চাদের ঘুড়ি উড়তে দেখে নিজের ছেলেবেলার স্মৃতিচারণ করছে। রোদে পুড়ে একটু আনন্দের জন্য কত ঘুড়ি উড়িয়েছে খেলার সাথীদের সাথে, তার ইয়াত্তা নেই। মায়ের কত বকুনি খেয়েছে। সাদিবের খেয়াল হলো আজ রীতি আসেনি ছাদে। রোজ তো চলে আসে এই টাইমে। সাদিব পকেট থেকে নিজের মুঠোফোন বের করে রীতির নাম্বারে ডায়াল করলো, কিন্তু কল রিসিভ হলো না। কয়েকবার ফোন করে না পেয়ে সাদিব বেশ চিন্তিত হলো। সাদিব রিমনকে দেখতে পেয়ে এক কর্নারে গিয়ে বলল, রীতি কই, আসেনি কেন? ফোন ধরছে না কেন? অসুস্থ নাকি, না কোথাও গেছে? রিমন কিছুক্ষণ ভেবে বলল, জানি না, দেখে আসবো। হ্যাঁ হ্যাঁ, যা, আমার প্রাণ পাখি উড়ে যাচ্ছে, গিয়ে বল সাদিক ভাই ডাকছে। রিমন রীতির রুমে উঠে দিয়ে দেখে রীতি কাদা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। রিমন আস্তে আস্তে রীতির কাছে গিয়ে ফিসফিস করে ডাকছে,
আপু উঠো, সাদিপ ভাইয়া ডাকছে তোমাকে, তাড়াতাড়ি উঠো। রিমন যেভাবে ফিসফিস করছে, ঘুমন্ত মানুষ যেন ওর কণ্ঠ না শুনে জেগে যায়। অনেকক্ষণ ফিসফিস করে ডেকে রিমন পরিশেষে জোরে চিৎকার করলো, আপু উঠো। রিমনের চিৎকার শুনে রীতি লাফিয়ে ওঠে। চোখ কষলে রিমনের দিকে তাকালো সে। কি হচ্ছে, কোথায় আছে কিছুই বুঝতে পারছে না। কয়েক সেকেন্ডের জন্য ব্রেন অফ হয়ে গেছে তার। রীতির শরীর এখনো কাঁপছে, আচমকা ঘুম থেকে ওঠার জন্য বুক ধুকপুক করছে তীব্রভাবে। রীতির ব্রেন কাজ করার পর রিমনের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলল, শাড়ির মতো চাচাচ্ছিস কেন? কানে তালা লেগে গেছে। রিমন বলল, এতক্ষণ তো আসতেই রেখেছি, তুমি শোনো নেই, তাই বাধ্য হয়ে জোরে ডাকলাম। মনে মনে ডাকছিস তাই শুনিনি, আর একটু ভালো করে ডাকলেই পারতি। এখন বল ডাকছিস কেন? রিমন আবারও জোরে শব্দ করে বলল, সাদিপ ভাইয়া ডেকেছে। রীতি রিমনের মুখ চেপে ধরে বলল, আমাকে কেস খাওয়াবি? এত বড় হয়েছিস, বুদ্ধি শুদ্ধি হয়নি? এভাবে চিৎকার করছিস কেন? মা শুনবে তো। রিমন মুখ থেকে রীতির হাত সরিয়ে দিয়ে বলল, এখন 100 টাকা না দিলে মা শুনবে, সবাই শুনবে, তাড়াতাড়ি 100 টাকা বের করো। রীতি রিমনের কথা শুনে চোখ বড় বড় করে বলল, তুই আমার আপন ভাই তো, রোজ রোজ আমার কাছে থেকে এভাবে টাকা খসাতে একটু কষ্ট হয় না? রিমন ইনোসেন্ট ফেস করে বলল, হয়তো খুব হয়, তুমি অনেক গিফটা, টাকা দিতে চাও না, কত কষ্ট করে টাকা ঘষাই। রীতি রিমনের কথা শুনে চোখ ছোট ছোট করে ওকে মারতে গেলে রিমন চিৎকার করে মা বলে ডেকে ওঠে। রীতি আবারও রিমনের মুখ চেপে ধরে বলল, আচ্ছা ভাই, দেবো দেবো চিৎকার করিস না। অতঃপর রিমনকে 100 টাকা দিয়ে রীতি ছাদে আসছে বিড়বিড় করতে করতে। প্রেমের বহুত জ্বালা, কার মুখ দেখে যে প্রেম করতে গেছিলাম। উফ, আমার 100 টাকা। রিমনকে এ পর্যন্ত যত টাকা দিয়েছি তা দিয়ে আমি কত বই কিনতে পারতাম। রীতি বিড়বিড় করতে করতে কখন সাদিপের সামনে এসে দাঁড়িয়েছে তার খেয়ালই নেই। সাদিপ ভ্রু উঁচিয়ে বলল, কি বিড়বিড় করছো? পাগল হয়েছো নাকি? রীতি রাগ দেখিয়ে বলল, পাগলই হয়ে যাচ্ছি। নিজের ভাই থ্রেট দিচ্ছে, ব্ল্যাকমেল করে টাকা নিচ্ছে, নয়তো বাবাকে বলে দেবে, মাকে বলে দেবে। উফ, কি যন্ত্রণা। সাদিপ হেসে বলল, প্রেম করবা আর ট্যাক্স দেবে না, তা কি হয়? রীতি ভ্রু কুচকে বলল, আচ্ছা তাই নাকি? রীতি তারপর রিমনকে ডাকলো। রিমন ওদের কাছে আসতে রীতি রিমনকে বলল, ইনি হচ্ছেন তোর একমাত্র দুলাভাই, আর তুই তার একমাত্র শালক। দুলাভাই থাকতে কেউ বোনের কাছে টাকা চায়? এখন থেকে দুলাভাইয়ের কাছে চাইবি। আর জানিস, গতকাল তো দুলাভাই আমাকে নিউ একটা রেস্টুরেন্টে নিয়ে গেছিল, সেখানে আমাকে অনেক কিছু খাইয়েছে। আমি তোর জন্য আনতে চেয়েছিলাম, কিন্তু জানিসই তো তোর বোন কত গরিব, আর তোর দুলাভাই কত বড় লোক। তোর দুলাভাই তোকে খাওয়াবে। সাদিপ রীতির দিকে চোখ বড় বড় করে চেয়ে আছে, তারপর বিস্ময় নিয়ে বলল, আমি কখন তোমাকে রেস্টুরেন্টে নিয়ে গেলাম? আমরা আজ পর্যন্ত কোনো রেস্টুরেন্টে যাইনি। রীতি রিমনকে বলল, মিথ্যে বলছে, তোকে খাওয়াবে না তাই মিথ্যে বলছে। রিমন সাদিপকে বলল, সাদিপ ভাই, এটা কিন্তু ঠিক না, আপনি আমাকে নেননি, আমি আপনার জন্য কত কাজ করেছি, আজ আমি অনেক রাগ করেছি। রীতি ওদের সামনে থেকে কেটে পড়ল। অতঃপর সাদিপ রিমনকে খাওয়াবে বলে প্রতিশ্রুতি দিয়ে ছাড়া পেল। রীতি সিঁড়ি ঘরের দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি উড়ন্ত ঘড়ির দিকে। সাদিপ রীতির কাছে এসে বলল, তুমি আমাকে এত বড় বাস দিতে পারলে? রীতি সাদিপের দিকে তাকিয়ে টেডি স্মাইল দিয়ে বলল, প্রেম করবেন আর তার ট্যাক্স দেবেন না, তা কি হয়? হায়রে, আমার কথা আমাকে শোনাই। যাই হোক, তুমি করেছিলে? শুয়েছিলাম। সাদিপ বিচলিত হয়ে বলল, অসুস্থ নাকি? মাথা ব্যথা? সারাদিন যেভাবে পড়াশোনা করো। মশাই, এত বিচলিত হতে হবে না, ঘুমিয়েছিলাম। সাদিপ রীতির ক্লাসরুমে বিল্ডিং এর বরাবর একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। রীতির ক্লাস শেষ হতে ব্যাগ কাঁধে নিয়ে বের হয়ে সাদিপকে দেখে। ব্যাগটা ভালোভাবে নিয়ে সাদিপের উদ্দেশ্যে রওনা দিল। সাদিপ দুহাত ভাঁজ করে রীতির দিকে তাকিয়ে রীতির আসার অপেক্ষা করছে। রীতির দৃষ্টিও সাদিপের দিকে। রীতি যখন সাদিপের কাছে আসছে তখন রীতিকে পেছন থেকে কেউ ডেকে উঠল। রীতি নিজের নাম শুনে দাঁড়িয়ে গেল, তারপর পিছনে ঘুরে তাকালো। আদনান হাঁপাতে হাঁপাতে রীতির সামনে এসে দাঁড়ালো। এতক্ষণ মনে হচ্ছে দৌড়াচ্ছিল। আদনানের শ্বাস এখনো ওঠানামা করছে। রীতি ভ্রু কুঁচকে আদনানকে দেখছে। আদনান কিছু বলতে চাইছে, কিন্তু হাঁপানোর কারণে পারছে না সে। আদনান নর্মাল হয়ে বলল, রীতি, একটু সময় হবে, কিছু বলার ছিল, খুব দরকারি কথা। রীতি তারা দেখিয়ে বলল,
যা বলবে তাড়াতাড়ি বলো, সাদীপ অপেক্ষা করছে। ততক্ষণে সাদীপ এগিয়ে এসেছে। আদনান সাদীপকে দেখে বলল, তাহলে অন্য সময় বলবো, এখন যাই। আরে না, সমস্যা নেই, বলে যাও। না ঠিক আছে, অন্য সময় বলবো, সাদিক ভাইয়ের সামনে বলা যাবে না। বাই। আদনান উল্টো পথে হাঁটা দিল। রীতি আদনানের দিক থেকে ঘুরতে সাদীপ চিন্তিত ভঙ্গিতে রীতির প্রায় কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে। সাদীপ রীতিকে প্রশ্ন ছড়ে দিল, কে ছেলেটা আর কি বললো? রীতি সাদীপকে চিন্তিত দেখে বলল, আরে ক্লাসমেট, ওর নাম আদনান, ভালো ছেলে। সাদীপ নিশ্চিন্ত হয়ে পড়ল। ও তাই বলো, আমি ভেবেছিলাম কে না কে, কি না কি বলছিল, ফালতু ছেলে ভেবেছিলাম। না, কিছু বলতে এসেছিল, আপনাকে দেখে চলে গেল। আপনি হয়তো পয়েন্ট করতে পারেন এটা ভেবে। সাদীপ হালকা হেসে বলল, মাইন্ড কেন করব, আমি ভেবেছিলাম অপরিচিত কেউ, তাই চিন্তিত হয়েছিলাম। বাদ দিন, চলুন। সাদীপ কিছুটা মুখ গম্ভীর করে বলল, তার আগে চুল বাঁধো। সবাই কিভাবে তোমার চুলে নজর দিচ্ছে, আমার একদম পছন্দ হচ্ছে না। রীতি সাদীপের কথা মতো চুল বেঁধে নিল। সাদীপের শাসনগুলো ভালোই লাগে। এমন শাসনের জন্য হাজারো ছোটখাটো অন্যায় করা যায়। সাদীপ রীতি ওদের বন্ধুদের সাথে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। সাদীপ ওর বন্ধুর আবদার রাখতে গিটারের সুর তুলেছে। সাদীপ রীতির দিকে তাকিয়ে গিটারের সুর তুলেছে। রীতির বান্ধবী রাইসা রীতিকে হালকা ধাক্কা মেরে বলল, তুই জোস একটা বয়ফ্রেন্ড পেয়েছিস। দেখতে কি হ্যান্ডসাম, টল, স্মার্ট, কি সুন্দর বডি ফিটনেস, গায়ের রংটাও মাশাল্লাহ, আবার কি সুন্দর গান গায় সেই। রীতি তাতে তাঁর চোখে রাইসার কথা হজম করে ফেলল। বান্ধবীর বয়ফ্রেন্ডের উপর ক্রাশ খাওয়া ইজ নর্মাল, কিন্তু এতটা ফিদা হওয়া হাই লেভেলের লুচ্চামি। রাইসা রীতির কথা শুনে চুপ হয়ে গেল। সবাই সাদীপের গানের প্রশংসা করলো খুব। একে একে সবাই চলে গেল। রীতি সাদীপকে বলল, আপনার গান নিয়ে কোনো স্বপ্ন নেই না? মানে এত ভালো গান গাইতে পারেন। সাদীপ এক ভ্রু উঁচু করে বলল, আছে তো। এই ধরো একদিন অনেক বড় সিঙ্গার হব, চারদিকে আমার নামের জয়ধ্বনি করবে। রেস্টুরেন্ট, হল, শপিং মল, রাস্তাঘাট সব জায়গায় আমার গান চলবে। রাস্তায় যখন বের হব তখন তখন আমার ফ্যানরা অটোগ্রাফ, সেলফি তোলার জন্য দৌড়ে আসবে, স্পেশালি মেয়েরা। এমনিতেই মেয়েরা আমার জন্য পাগল, সিঙ্গার হলে তো আরো পাগল হয়ে যাবে। আমার সাথে সেলফি তুলবে, আমার টি শার্ট, ঘড়ি, সানগ্লাস এসব নিয়ে কাড়াকাড়ি করবে। আমি ওদেরকে গিফট করে দেব। রীতি এতক্ষণ সাদীপের স্বপ্নের কথা মুগ্ধ হয়ে শুনল। শেষের কথাগুলো শুনে কপালে ভাঁজ পড়ে গেল তার বিরক্তির। তারপর কিছুটা চেঁচিয়ে বলল, উফ জান, আপনার ফালতু স্বপ্নের কথা শুনতে চাই না। শেষের গুলো বাদ, খুবই জঘন্য শেষের স্বপ্নগুলো। কি বলছো? এত রোমান্টিক একটা স্বপ্ন? রীতি ঠোঁট ফুলিয়ে বলল, আমি যাচ্ছি, আপনি থাকুন আপনার রোমান্টিক স্বপ্ন নিয়ে। সাদীপ রীতির হাত ধরে ফেলল। রীতির হাত ধরে বসিয়ে বলল, আরে আমি তো মজা করছিলাম, তোমাকে রাগানোর জন্য বললাম। তুমি জানো তোমাকে রাগলে কত সুন্দর লাগে। রীতি ভেঙচি কাটল। তারপর সাদীপ বলতে লাগলো, এসব নিয়ে আমার কোনো স্বপ্ন নেই। গানটা আমি শখের বসে গাই, ভালো লাগে এইটুকুই। গানটা আমার মন ভালো করার, মনটা ফুরফুরে করার উপাদান। প্রফেশনাল লাইফ নিয়ে আমার কোনো আলাদা স্বপ্ন নেই। বাবার একমাত্র ছেলে হিসেবে বাবার ব্যবসার দায়িত্ব স্বাভাবিকভাবেই আমার উপর বর্তাবে। তবে আমি স্বপ্ন দেখি, খুব সুন্দর একটা স্বপ্ন। রীতি কৌতূহল নিয়ে বলল, কি স্বপ্ন? সাদীপ উদাসীন ভাব নিয়ে বলল, আমার স্বপ্ন একদিন আমাদের বিয়ে হবে, একটা বাচ্চা হবে। আমি সারাদিনের ক্লান্তি নিয়ে বাড়িতে ফিরবো, তুমি হাসি মুখে দরজা খুলবে। তোমার হাসি দেখে আমার সব ক্লান্তি নিমিষেই শেষ হয়ে যাবে। আমি ঘরে ঢুকতে দেখবো আমাদের বাবু মেঝেতে বসে খেলনাপাতি ছড়িয়ে ছিটিয়ে খেলছে। আমি দৌড়ে গিয়ে ওকে কোলে নিয়ে চুমু খাবো, আর তুমি কোমরে দুহাত দিয়ে আমাকে বকতে শুরু করবে। বলবে তুমি আবারও ফ্রেশ না হয়ে নোংরা শরীরে বাবুকে ধরেছো, তোমার আজ খাওয়া বন্ধ। তারপর তুমি বাবুকে নিয়ে ঘরে দরজা দিবে। আমি তোমার অভিমান ভাঙানোর চেষ্টায় লেগে যাব। সাদীপ কথাগুলো বলে রীতির দিকে তাকালো। রীতি মুগ্ধ হয়ে সাদীপের কথা শুনছে। রীতির চোখে অপার মুগ্ধতা দেখছে সাদীপ। দুজন দুজনের মধ্যে হারিয়ে যাচ্ছে। দুজনের চোখে চোখে হাজারো কথাবার্তা আদান প্রদান হচ্ছে। রীতি নিজের মুঠোফোন নিয়ে দিয়ার সামনে বারবার নড়াচড়া করছে আর মুচকি মুচকি হাসছে। দিয়া রীতির কাহিনী কিছুই বুঝতে পারছে না, তাই জিজ্ঞেস করলো, রীতিপু, তোমার কাহিনী কি বলো তো? হাসছো কেন এভাবে? পাগল টাগল হয়ে গেলে নাকি? রীতি হাতের ফোনটা রেখে পড়ল। পাগল হয়নি, তবে টাগল হয়েছি।
দিয়া চোখ বড় বড় করে বলল, টাগল আবার কি? সেটা তো তুমিই ভালো জানো, কারণ তোমার মুখ থেকেই শব্দটা শুনেছি। আর দূর, আমি তো এমনি বলেছি। এখন বলো না ঘটনাটা কি? রীতি ফোনের গ্যালারি থেকে একটা ছেলের পিক দেখিয়ে বলল। দেখতে কেমন? দিয়া ছেলেটাকে এক পলক দেখে বলল, রীতি আপু, এই ছেলে আমার কে? সাদিক ভাইকে ধোকা দিচ্ছ না তো? রীতি দিয়ার দিকে তাকিয়ে বলল, ওর নাম আদনান, আমার ক্লাসমেট, প্রেমিক নয়। এখন বলো দেখতে কেমন? ওর জন্য একটা মেয়ে পছন্দ করেছি, ঘটকালি করব। দিয়া ছেলেটাকে ভালো করে দেখে দিল। ছেলেটা দেখতে একদম প্রেমে পড়ে যাওয়ার মতো। দিয়া নিচু গলায় বলল, ভালো। কার জন্য ঘটকালি করবে? রীতি চট করেই বলল, আমার ননদিনীর জন্য। তারপর আলতো হাসলো। দিয়া মিনমিন করে বলল, সবার কপালই ভালো, আমারটা ছাড়া। আমার হচ্ছে ফাটা কপাল, পুরে ছাই হয়ে যাওয়া কপাল। দিয়া দুম করে উঠে গেল। রাতে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটের গর্ত, জায়গায় জায়গায় পানি জমে আছে, এছাড়াও কাদার ছড়াছড়ি। রীতি প্লাজো দুহাতে ধরে একটু উঁচু করে পা টিপে টিপে কাদা দিয়ে অতি সাবধানে হাঁটছে, যাতে প্লাজোতে কিংবা গায়ে কাদা না লাগে। সাদীপ দাঁড়িয়ে যাওয়ায় রীতির সামনের দিকে দৃষ্টি দিয়ে নিজেই থমকে যায়। তারপর সাদীপের দিকে তাকায়। সাদীপের ঠোঁটের কোণে হাসি। সাদীপ হাসি মিশ্রিত মুখে বলতো, চলে এসেছি মাই কুইন, আমাদের রাজপ্রাসাদে। রীতি সাদীপের কথা শুনে মুচকি হাসলো। রীতি বড় বড় গাঁথনি গাঁথা একটা নির্মাণাধীন ভবনের সামনে দাঁড়িয়ে আছে। মূলত রীতি আর সাদীপ দুজনে সাদীপদের নতুন বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। পিলার গাঁথা হয়েছে, সেখানে কাজ চলছে। সাদীপ রীতিকে নিজেদের নতুন বাড়ি দেখাতে নিয়ে এসেছে। সাদীপ আর রীতি ভেতর দিকে গেল। গাঁথনি অনুযায়ী সাদীপ রীতিকে সব দেখাচ্ছে। ভেতরে ঢুকতেই সাদীপ বলল, এটা ড্রয়িং রুম, এ পাশে সোফা রাখা হবে আর ও পাশে দেয়ালে টিভি। পাশে একটা রুম দেখিয়ে বলল, এটা কিচেন আর পাশে ওয়াশরুম, উঁচু জায়গায় ডাইনিং টেবিল রাখা হবে আর ডান পাশে গেস্ট রুম। সাদীপ তারপর যেখানে দোতলায় ওঠার সিঁড়ি হবে সেখানটা দেখিয়ে বলল, এখানে উপরে ওঠার সিঁড়ি হবে, উপরে 5টা বেডরুম হবে। তারপর সাদীপ রীতিকে বাইরে দেখিয়ে বলল, ডান পাশে বেলি ফুলের বাগান হবে আর বিল্ডিং এর বাইরে ঘেঁষে অর্কিড থাকবে আর বাগানের অন্য জায়গায় দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফুল গাছ থাকবে। বাগানের বিভিন্ন জায়গায় ফলের গাছ লাগানো হবে আর ওই জায়গায় একটা কৃত্রিম ঝর্ণা থাকবে। এইবার বলো কেমন হবে? রীতি মুচকি হেসে বলল, খুব ভালো, ভালো, খুব ভালো, অনেক সুন্দর হবে। তারপর কিছু একটা ভেবে রীতির মন খারাপ হয়ে গেল, কিন্তু সাদীপকে বুঝতে দিল না সে, আর সাদীপও বুঝতে পারলো না। রীতি পুরো রাস্তা শুধু একটা কথাই ভেবেছে, রীতির ফ্যামিলি রাজি হয়ে গেল, সাদীপের ফ্যামিলি রাজি হবে তো? অদূর ভবিষ্যতের কথা ভেবে রীতির ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ছাদে আজ বড়রাও হাজির হয়েছে। কারেন্ট নেই কয়েক ঘন্টা যাবত, তাই বিকেলবেলায় ছাদে এসেছে একটু হাওয়া লাগাতে। গল্পের এক ফাঁকে সাদীপের মা রীতির মাকে বলল, ভাবি, রীতির বিয়ের কথা কিছু ভাবছেন? আমার কাছে ভালো একটা ছেলে আছে। সাদীপ রীতির চেয়ে কিছুটা দূরে থাকলো মায়ের কথা স্পষ্ট শুনতে পেল। সাদীপ কান খাড়া করে রেখেছে। ওর মা কি ওর বিয়ের কথা ভাবছে? ভাবলে তো জানতে পারতো। তাহলে রীতির মা মৃদুভাবে হেসে বলল, না ভাবি, আমার মেয়ে এখনো ছোট, পড়াশোনা এখনো শেষ হয়নি। সাদীপের মা প্রতি উত্তরে বলল, কি যে বলেন ভাবি, কই ছোট? আপনার মেয়ে মাশাল্লাহ অনেক বড় হয়েছে। কতদিন আগেই তো শুনলাম 21তম জন্মদিন পালন করলো। মায়েদের কাছে ছেলেমেয়েরা সব সময় ছোট থাকে। আমার বান্ধবীর বোনের ছেলে, দেখতে শুনতে মাশাল্লাহ, ইঞ্জিনিয়ার, উত্তরায় নিজস্ব ফ্ল্যাট আছে, ফ্যামিলিও ছোট। আবার এক মেয়ে এক ছেলে। মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলেই আছে, ওর জন্য ভালো একটা মেয়ে খুঁজছে। আপনারা রাজি থাকলে আমি রীতির কথা বলতে পারি। সাবিয়া মায়ের কথা শুনে ভাইয়ের দিকে তাকালো। সাদীপের জন্য হার্ট অ্যাটাকের অবস্থা। সাবিয়া দ্রুত বলল, মা, কি যে বলো? ওই ভাইয়ার তো প্রেমিকা আছে, তাকেই বিয়ে করবে। এইসবের মধ্যে রীতি আপুকে কেন টানছো? সাবিয়ার কথা শুনে সাবিয়ার মা অবাক হয়ে বলল, কি বলিস, তাই নাকি? আমি তো জানতাম না। অবশ্য আজকালকার ছেলে মেয়েরা নিজেরাই পছন্দ করে বিয়ে করে, এসব কোনো ম্যাটার না। কি বলেন ভাবি? রীতির মাকে উদ্দেশ্য করে বলল। রীতির মা তাল মিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ ভাবি, ঠিক বলেছেন। সাদীপ রীতির দিকে তাকালো। রীতি মুচকি হাসছে। সাদীপের গা জ্বলছে রীতির হাসি দেখে। ওর মা নাকি ওর বউকে ওর কোনো এক খালাতো ভাইয়ের বউ বানাতে চায়।
কি একটা অবস্থা। দিয়া পড়াশোনায় ব্যস্ত। রীতি দিয়াকে এর আগে এত মনোযোগ দিয়ে পড়তে দেখেনি কখনো। রীতি দিয়ার সামনে গিয়ে বলল, কিরে টিয়া দিয়া, আজ এত পড়াশোনা কিসের? দিয়া বই থেকে চোখ তুলে বলল, পড়াশোনা ছাড়া গতি নেই। আজ পড়াশোনা করি না বলে একটা ভালো বয়ফ্রেন্ড নেই। পড়াশোনা করব আর ফার্স্ট ক্লাস একটা বয়ফ্রেন্ড বানাবো। রীতি দিয়ার কথা শুনে বলল। তা তো তোমাকে করতেই হবে। দিয়া প্রশ্নবোধক চাহনি দিল। রীতি বলল, গতকাল আমার এক ক্লাসমেটের কথা বলেছিলাম, মনে আছে? আদনান। ও খুব ভালো স্টুডেন্ট, প্রচুর পড়াশোনা করে, নম্র ভদ্র, সব দিক দিয়ে ভালো, উজ্জ্বল ভবিষ্যৎ ওর। দিয়া গাল ফুলিয়ে বলল, আমাকে কেন শোনাচ্ছ? সাবিহাকে গিয়ে শোনাও। আমারও একদিন এমন বয়ফ্রেন্ড হবে, দেখে নিও। সেদিন এসে গেছে। দিয়া বই রেখে বলল, মানে? রীতি কিছুটা ভাব নিয়ে বলল, কিছু না, তার আগে বলো তুমি সাবিহার কথা কেন বললে? দিয়া স্বাভাবিকভাবে বলল, কারণ তুমি সাবিহার জন্য ঘটকালি করছো, তাই। রীতি চোখ বড় বড় করে বলল, আমি সাবিহা না, তোমার জন্য ঘটকালি করছি, মাথা মোটা। রীতির কথা শুনে দিয়ার হাত থেকে বই মেঝেতে পড়ে গেল। দিয়া চোখের পলক ফেলছে না, এতটাই অবাক হয়েছে রীতির কথা শুনে। থ মেরে আছে সে, নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না সে। দিয়া নর্মাল হয়ে কাঁপা কাঁপা গলায় পড়ল, কি বললে তুমি? ফ্ল্যাশব্যাক। গতকাল যখন ভার্সিটিতে গিয়েছিল তখন আদনানের সাথে দেখা। আদনান রীতির সামনে দাঁড়িয়ে আমতা আমতা করছে। রীতির রাগ হচ্ছে কিন্তু তা প্রকাশ করছে না। তারপর আদনান জড়তা কাটিয়ে বলল, দিয়ার কি কোনো বয়ফ্রেন্ড আছে? রীতি চট করে বলল, না। তারপর রীতির মাথায় অন্য এক ভাবনা এলো, তাই আবারও প্রশ্ন করলো সে, কেন? তা দিয়ে তোমার কি? আদনান বলল, না মানে আসলে আমতামতা না করে বলে ফেলো না, মানে আসলে কি? আদনান নার্ভাস ভাবে রীতির দিকে তাকালো, তারপর বলল, আমি দিয়াকে পছন্দ করি। ইনফ্যাক্ট পছন্দ না, ভালোবাসি। রীতি আদনানের কথা শুনে হা হয়ে রইল। তারপর নিজেকে দমিয়ে বলল, কেন ভালোবাসো? আদনান রীতির প্রশ্ন শুনে চমকে গেল। তারপর বলল, কেন ভালোবাসি? এটা কেমন প্রশ্ন রীতি? ভালোবাসা কোনো কারণ লাগে না। কোনো কারণে কাউকে ভালোবাসলে সেটা ভালোবাসা না, সেটা মোহ। আমি দিয়াকে ভালোবাসি। আমি জানি ও আমার টাইপ না, পড়াশোনা একদমই করে না, আর আমার মতো শান্ত নয়, খুবই চঞ্চল একটা মেয়ে। এক কথায় ও আমার বিপরীত। আমি কারণ খুঁজতে গেলে দিয়ার মধ্যে আমার মধ্যে বিদ্যমান গুণগুলো নেই, কিন্তু তবু আমি ওকে ভালোবাসি। আমার জন্য এটাই যথেষ্ট। আর তুমি তো আমাকে জানো আমি কেমন। দিয়া যদি না চায় তাহলে আমার কিছুই করার নেই, তবে চেষ্টা চালিয়ে যাব। ভালোবাসি এটা না জানানো পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না, কিন্তু যদি হ্যাঁ বলে তবে কোনোদিন অভিযোগ করার সুযোগ দেব না। ভালোবেসে ভালো রাখবো। রীতি দিয়াকে যখন সব খুলে বলে, দিয়া চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। দিয়া হালকা হেসে বলল, ভালোবাসি তো অনেকেই বলেছে, কিন্তু এভাবে বলেনি। রীতি দিয়ার গাল টেনে বলল, তবুও মাই ডিয়ার, বুঝে শুনে ডিসিশন নিও। তবে আদনান ছেলে ভালো, যতটুকু দেখেছি ওকে, তবুও ভেবেচিন্তে ডিসিশন নিও। দিয়া ভাবার জন্য সময় নিল। আদনান সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়া প্রয়োজন। হুট করে কোনো সম্পর্কে জড়ানো ঠিক না। পরের দিন সন্ধ্যাবেলা রীতিকে সাদীপ ফোন করে জ্বালিয়ে মারছে। রীতি মাত্রই ঘরে এলো ছাদ থেকে বইপত্র নিয়ে। রীতি ফোন রিসিভ করতে সাদীপ ওপাশ থেকে বলল, বেবি একটু ছাদে আসবে? সাদীপের মুখে বেবি শুনে রীতি তেলে বেগুনে জ্বলে উঠল। কিসের বেবি? আমি কি ফ্রিটার খাই? এইসব কথা আপনাকে কে শেখালো? সাদীপ বলল, ও শিট, ভুলে গিয়েছি রীতি বেবি এখন নিজে একটা বেবি পয়দা করতে পারবে। সে কি করে বেবি হতে পারে? রীতির সাদীপের কথা শুনে কান জ্বলে যাচ্ছে। দূর, আপনার সাথে কথাই বলবো না। আপনি খুব বাজে। এই লাজুক লতা রীতিকা, ফোন রেখো না, একটু ছাদে এসো না, সারাদিন তোমাকে দেখিনি। আপনার দেখতে হবে না। আপনি খুব ব্যস্ত মানুষ, ব্যস্ত থাকুন, আমাকে না দেখলে কি হবে? রীতি অভিমান নিয়ে কথাগুলো বলল। সাদীপ রীতির অভিমান বুঝতে পেরে বলল, আহারে, রাগ করে না, আমার কাজ ছিল। আমার কি ইচ্ছে করে সারাদিন ব্যস্ত থাকতে? তোমার রাগ ভাঙাতে তোমার জন্য বই এনেছি, চলে এসো। রীতি ফোন রেখে ছাদের জন্য পা বাড়ালো। ছাদে গিয়ে দেখে কেউই নেই, ছাদ ফাঁকা। রীতি সাদীপকে ফোন করে জিজ্ঞেস করে সাদীপ কোথায়। সাদীপ উত্তরে জানায় খুঁজে নিতে। রীতি চিলেকোঠার ঘরের দরজা খুলে দেখে সাদীপ শুয়ে শুয়ে পা নাড়াচ্ছে। সাদীপ রীতিকে দেখে উঠে বসে। রীতি বলল,
ইঁদুরের গর্তে লুকিয়েছিলেন, এখন বাইরে চলুন, কেউ এখানে দেখলে খারাপ ভাববে। রীতি বাইরে গিয়ে দাঁড়ালো। সাদিব রীতির জন্য আনা বইগুলো রীতির দিকে বাড়িয়ে দিয়ে কান ধরে বলল। সরি, কাঁদছিল তো। রীতি অভিমান নিয়ে বলল। আপনি জানেন আমি সারাদিন কি পরিমাণ ছটপট করেছি? জানি তো, কারণ আমিও যে ছটফট করেছি। তোমাকে না দেখলে আমারও দম বন্ধ হয়ে যায়, কিন্তু কি করব, বাড়ির কাজের দায়িত্ব বাবা আমাকে দিয়েছে, করতেই হবে। চলছে তাদের মান অভিমানের পালা। সাদিব রীতির হাত জোর করে ধরে অভিমান ভাঙানোর চেষ্টায় আছে। রীতি বাগানের কোনার আম গাছটায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আজকাল এই জায়গাটা রীতির খুব পছন্দের। মন খারাপ হলে এখানে এসে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকতে ভালো লাগে তার। খোলামেলা নীরব জায়গা, মানুষজনের আনাগোনা নেই বললেই চলে। রীতি চোখ বন্ধ করে ভাবছে নিজের অন্যায়ের কথা, নিজের বাবাকে ঠকানোর কথা। বাবাকে এভাবে ঠকাচ্ছি, বাবাকে বাবার চেয়ে বেশি বন্ধু ভেবেছি। বাবা আমার কাছের বন্ধু হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করেছেন, আর সেই চেষ্টায় জয়ী হয়েছেন। বাবার সাথে আজীবন সব কথা শেয়ার করেছি, ভালো লাগা, কষ্টের কথা, স্বপ্ন, ইচ্ছে সবটা শেয়ার করেছি। বাবার বিশ্বাস অর্জন করেছি। বাবা যখন সত্যিটা জানতে পারবে তখন কি হবে? সাদিবকে আমি না ভালোবেসে থাকতে পারিনি। ওকে ফিরিয়ে দেওয়া ন্যূনতম ক্ষমতা আমার ছিল না। আমি অসহায় ছিলাম। সাদিবকে খুব ভালোবেসে ফেলেছিলাম, তাই নিজেকে হাজার চেষ্টা করেও আটকে রাখতে পারিনি। গাড়ির হর্নের শব্দে রীতির ভাবনায় ব্যাঘাত ঘটে। রীতি চোখ খুলে পেছনে ঘুরে দেখে সাদিবের বাবার গাড়ি বের হচ্ছে। রীতি গাড়িটা গেটের বাইরে না যাওয়া পর্যন্ত গাড়িটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। অতঃপর সাদিবকে দেখলো বাইক নিয়ে বের হচ্ছে। রীতি গাছের আড়ালে লুকিয়ে গেল, সাদিব যেন ওকে না দেখে। তাই রীতি গাছের সাথে আবারও হেলান দিয়ে চোখ বন্ধ করে নিল। রীতি ভাবছে এতক্ষণে হয়তো সাদিব বেরিয়ে গেছে। তখনই একটি শীতল কণ্ঠস্বর ভেসে উঠল। এখানে কি করছো? রীতি হুট করে কারো কথা শুনে চমকে গেল। তারপর চোখ খুলে সাদিবের দিকে তাকালো। সাদিব রীতির মুখ দেখে বলল, আমি মানুষ, ভূত প্রেত নই। আজকাল ভূত প্রেত নিয়ে খুব পড়াশোনা করছো বুঝি? রীতি সাদিবের কথা জবাব দিল না। সাদিব রীতির উত্তর না পেয়ে আবারও জিজ্ঞেস করলো, কি হয়েছে, মুড অফ কেন? রীতি সাদিবকে সত্যিটা বলতে চায় না। রীতি চায় না সাদিবকেও অপরাধ বোধ ভোগাতে, তাই বলো, কিছু না, মুড সুইং। সাদিব গাছে একটা হাত রেখে বলল, চলো বাইরে থেকে ঘুরে আসি, তোমার মন ভালো হয়ে যাবে। না, আমার ইচ্ছে করছে না। ও আচ্ছা, তাহলে আজ আমি বাইরে যাব না, তোমার সাথে থাকি। রীতি বিরক্ত নিয়ে বলল, আমি একা থাকতে চাই। আপনি যেখানে যাচ্ছিলেন যান, আমাকে একা থাকতে দিন প্লিজ। সাদিব রীতির কথা শুনে অবাক হলো, মন খারাপ করলো না একটু। কারণ সাদিব মেয়েদের মুড সুইং করতে জানে। এমন সময় সবকিছু বিরক্ত লাগে। কাছের মানুষ, ভালো কথা, সবকিছুই তেতো লাগে। সাদিব রীতিকে একা থাকতে দিতে চাইছে, তাই সে বলল, ওকে থাকো, তোমাকে আর বিরক্ত করছি না, নিজের মতো থাকো, মুড ভালো করার চেষ্টা করো, প্রয়োজন হলে আমাকে ডেকো। সাদিব কথাগুলো বলে চলে গেল। সাদিব যেতে রীতি জোরে শ্বাস নিল। নিজেকে হালকা করার চেষ্টা করছে সে। রীতির মন কিছুটা ভালো। বিকেলে ছাদে বসে হুমায়ুন আহমেদের তিথির নীল তোয়ালে এই বইটা গভীর মনোযোগ দিয়ে পড়ছে সে। কয়েক পাতা পড়ার পর দিয়া রীতির পাশে এসে বসলো। দিয়া আমতা আমতা করছে, কিন্তু কিছু বলছে না। রীতিও কিছু জিজ্ঞেস করছে না, অপেক্ষা করছে দিয়ার নিচ থেকে বলাকে। তখনই গিটারের টুংটাং শব্দ শুনতে পেল। রীতি বই থেকে চোখ তুলে ওপাশে তাকালো। সাদিব রীতির দিকে তাকিয়ে গিটারের সুর তুলছে। দিয়া রীতিকে বলল, তোমার রাজপুত্র এসে পড়েছে গিটার নিয়ে। দিয়া উঠে সাদিবের সামনে গিয়ে ওদের সাথে যোগ দিল। রীতি সাদিবের দিকে গালে হাত দিয়ে তাকিয়ে আছে। প্রতিদিন বিকালে গোধূলি বেলায় তাদের প্রেমের সময়। রীতি পড়ার বাহানায় আর সাদিব হাওয়া খাওয়ার বাহানায় রোজ ছাদে আসে। এত মানুষের মধ্যে রীতি পড়ার ফাঁকে ফাঁকে সাদিবের দিকে তাকায়। দুজনে চোখে চোখ রেখে হাজারো কথা আদান প্রদান করে। বনজা তু মেরি রানী, তেনু মহলে দওয়া दूंगा, बन मेरी महबूबा, मैं तेनু ताज পাওয়া दूंगा। সাদিব রীতির দিকে তাকিয়ে মুখে হাসি ফুটিয়ে গান গাইছে। রীতিও সাদিবের গান শুনে মিটমিট করে হাসছে। গান শেষ হতেই সাদিব আর রীতি একে অপরের দিকে চেয়ে আছে, কিছু বলছে চোখের ইশারায়। দিয়া এসে রীতিকে ধাক্কা মেরে বলল, তোমার রাজা তোমার মহল তাজ নিয়ে রেডি, এখন তোমার রানী হওয়ার অপেক্ষা। রীতি দিয়ার কথা শুনে বলল, আমার মহল তাজ কিছু চাই না, এমনকি রানীও হতে চাই না, শুধু তাকে চাই আর তার হতে চাই। দিয়াও অদ্ভুত কিছু অনুভব করছে, নতুন কিছু অনুভূতির সাথে পরিচিত হচ্ছে।
সাদীপ রীতি দুজনে অপেক্ষা করছে ছাদ ফাঁকা হওয়ার। আজ দুজনে দুজনের সাথে কথা বলতে চাইছে। ছাদ কিছুটা ফাঁকা হতেই রীতি বই রেখে উঠে সাদীপের সামনে এসে মাথা নিচু করে কথাটা নিচু গলায় বলল, সরি, আমার মুড অফ ছিল তাই আপনার সাথে অমন ব্যবহার করেছি। আমার আসলে এভাবে কথা বলা উচিত হয়নি। আমি জানি আপনি হার্ট হয়েছেন অনেক। আমি আসলে ইচ্ছে করে। ইস, সাদীপ রীতিকে থামিয়ে দিল। রীতি মাথা তুলে সাদীপের দিকে তাকালো। সাদীপ বলল, তোমাকে কে বলেছে আমি হার্ট হয়েছি? মুড খারাপ হলে আমরা অনেক কিছুই বলে ফেলি। অপর পাশে মানুষ যদি না বুঝে তবে ভুল বোঝাবুঝি হয়, আর আমি যদি তোমাকে না বুঝি তবে কেমন কাছের মানুষ হয়েছি। রীতি অপরাধ বোধ নিয়ে বলল। তবু সাদীপ কি একটা ভেবে বলল, এতই যখন অপরাধ ফিল করছো তবে এক কাজ করো। রীতি কিছুটা ভয় নিয়ে বলল, কি কাজ? সাদীপ মুচকি হেসে বলল, কান ধরে উঠবস করো। রীতি সাদীপের দিকে চোখ মুখ কুচকে তাকালো। সাদীপ ফিক করে হেসে দিল। রীতি গাল ফুলিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে রইল। সাদীপ রীতির পেছনে গিয়ে দাঁড়িয়ে বলল, লজ্জাবতী এখন অভিমানী হয়ে গেছে, কথায় কথায় অভিমান করে। আমি বেচারা পড়েছি বিপদে। রীতি গাল ফুলিয়ে বলল, আপনাকে কে বলেছে বিপদে পড়তে? আপনি দাঁড়িয়ে আছেন কেন? চলে যান। আমি দাঁড়িয়ে আছি কারণ এটা আমার বাড়ি, আমার ছাদ। রীতি সাদীপের দিকে তাকিয়ে বলল, এখন আবার বাড়ির খুঁটা দিচ্ছেন? আপনার বাড়িতে থাকি বলে শোনাচ্ছেন কথা? সাদীপ পড়লো মহা মুশকিলে। রীতিকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরে বলল সে, এই ছাদ, এই চিলেকোঠা, ওই যে নিচে বেলি ফুল গাছটা দেখছো, এগুলোর সাথে সাথে এই আমিকে তোমার নামে লিখে দিয়েছি। আর কি চাই তোমার? সাদীপের ছোঁয়া আর ফিসফিস করে বলা কথাগুলো গায়ে কাটা দিচ্ছে রীতির। রীতি নিজেকে ছাড়িয়ে লাজুক ভঙ্গিতে বলল, আর কিছু চাই না আমার। রীতি নিজের বই আর মুঠোফোন হাতে নিয়ে নিচে যাওয়ার জন্য পা বাড়ালো। পেছন থেকে সাদীপ বলে উঠল, রাতে ফোন করব। রীতি হালকা হাসি উপহার দিল। এভাবে কেটে গেছে কয়েক মাস। বকুল গাছে বকুলের ফুল ফুটেছে, অসংখ্য ফুল। গাছের নিচে ছড়িয়ে আছে অসংখ্য ফুল, সেগুলো থেকে সুগন্ধ বেরোচ্ছে, মাতাল করা এক সুবাস। রীতির বেলি ফুল পছন্দ হলো, বকুল ফুলের ঘ্রাণ বেশি প্রিয়। রীতি সকাল সকাল একটা একটা করে বকুল ফুল কুড়াচ্ছে বাচ্চাদের মতো করে। সাদীপ বাগানে কাজ করছে, এসে দেখে রীতি বকুল ফুল কুড়াচ্ছে। সাদীপ চোখ ঢুলে আবারও তাকালো। ভুল দেখছে কিনা সেটা শিওর হতে না, ও রীতিকেই দেখছে। রীতি ফুল কুড়িয়ে ওড়নায় অতি যত্নে রাখছে। সাদীপ রীতির সামনে এসে দাঁড়ালো। রীতি সাদীপকে দেখে উঠে দাঁড়ালো। সাদীপ রীতিকে জিজ্ঞেস করলো, কি করছো? বকুল ফুল তুলছি। সাদীপ কৌতূহল নিয়ে বলল, ফুল দিয়ে কি করবে? রীতি আগ্রহের সহিত বলল, ফুল দিয়ে মালা কাটবো, বইয়ের ভাজে রেখে দিব। মালা শুকিয়ে যাবে, বকুল ফুল দ্রুত শুকিয়ে যায়। গেলে যাবে। একটা গান শুনিনি? বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি। আমি বকুল ফুলের সুরভি রেখে দেব, দেখুন সুন্দর পাগল করা ঘ্রাণ। রীতি নিজেই শুকে নিয়ে বলল, আহ কি সুন্দর ঘ্রাণ। সাদীপ রীতির কাণ্ড দেখে বলল, বকুল ফুলের গাছটাও তোমার নামে লিখে দিলাম। দিতে দিতে সবই দিয়ে দিলাম, আজ আমি নিঃস্ব। রীতিও সুযোগ নিয়ে বলল, আপনি এখনো নিঃস্ব হননি। এখনো আপনার কাছে আপনার জানিয়ে যান বাইক আছে, সেটা এখনো দেননি। সাদীপ ঢুক গেলে হেসে বলল, কারণ তুমি বাইক চালাতে পারো না, বাইক দিয়ে কি করবে? রীতি বলল, তাতে কি, আমি ভাড়াই দিব, দিবেন কিনা বলুন। সাদীপ পড়েছে বিপদে। এখন কি করে নিজের প্রাণের বাইক বাঁচাবে রীতির হাত থেকে? তুমি আমার বাইকের পেছনে পড়লে কেন? ওটা ছেড়ে দাও। বুঝেছি, সব বুঝেছি। আপনি আমার চেয়ে বাইককে বেশি ভালোবাসেন, তাই তো এমন করছেন। আরে না, কি যে বলো। কিন্তু তুমি কাকে ভাড়াই দেবে? আমার বাইক নষ্ট করে ফেললে। আমি কি অন্য কাউকে দেব নাকি? আমি তো আপনাকে ভাড়াই দিব, তবে যখন আমাকে নিয়ে বের হবেন, কারণ তখন আপনি অনেক স্লো চালান, একা থাকলে অনেক স্পিডে চালান। আমার খুব ভয় লাগে আপনার জন্য, তাই আজ থেকে বাইকের মালিক আমি। আমার পারমিশন ছাড়া চালাতে পারবেন না। সাদীপ অসহায় ফেস করে বলল, ওকে, কি আর করা। আমার সুখের দিন শেষ, আমার বাইকের মালিক আজ অন্য কেউ। এই দুঃখ কই রাখি? পকেটে রাখুন। রীতি বকুল ফুলের ঘ্রাণ নিতে নিতে উপরে যাচ্ছে আর গুনগুন করে গাড়ি গাইছে, বকুলের মালা শুকাবে, রেখে দেব তার
সুরভি। রীতি বকুল ফুলের গান নিতে নিতে উপরে যাচ্ছে আর গুনগুন করে গান গাইছে। রীতির বাবা রীতিকে বইয়ের প্যাকেট বাড়িয়ে দিয়ে বলল, তোমার ব্যতিক্রম টেস্ট পেপার এখনই পড়া শুরু করে দেও, আর তোমার গল্পের বইও আছে। রীতির মা রীতির বাবাকে বলল, গল্পের বই এত পড়ার কি দরকার? দেখবে একদিন এইসব পড়তে পড়তে মাথাটা গেছে। রীতির বাবা রীতির মাকে কড়া গলায় বলল, আমি আমার মেয়ের সব আবদার পূরণ করব। আমার মেয়ে আমার সব কথা রাখছে, আমার কথা ভেবেই সব ছেড়ে এত পড়াশোনা করে স্বপ্নের দিকে এগোচ্ছে। অন্য আর 10টা ছেলে মেয়ের মতো নিজেকে নিয়ে মেতে নেই। রীতির বাবা নিজের রুমে যেতে রীতি দীর্ঘশ্বাস ছাড়ল। রীতির মা রীতিকে বলল, তোর বাবার এত বিশ্বাসের মর্যাদা রাখতে পারবি তো?